হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাতে আমি, পার্ট 12, লেখিকা প্রিয়া। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দেখতে দেখতে কেটে গেল 3 বছর। এই 3 বছরে অনেকবার বিভোর গ্রামে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রভাতির সাথে একবারও দেখা হয়নি। যতদিন এসেছিল হাতে খুব কম সময় নিয়ে এসেছিল, তাই জোনাকির সাথে দেখা করলেও প্রভাতির সাথে দেখা করতে পারেনি। বিভোর শহরে গিয়ে লেখাপড়ার পাশাপাশি একটা ওষুধ কোম্পানিতে পার্ট টাইম জব শুরু করে। আর রাতে 2টা টিউশনি। বাবার কাছ থেকে আর কোনো টাকা নিতে হয়নি। বড়জোর মাস শেষে টাকা থাকলে বাবাকে পাঠিয়ে দিত। ট্রেনে বসে বিবরের মনে পড়ছে ছোট্ট প্রভাতির কথা। প্রভাতির হাসিমাখা মুখ, প্রভাতির কান্না, প্রভাতির পাগলামিগুলো ভাবতে মুচকি হেসে ওঠে। এবার বেশ কয়েকদিন থাকবে গ্রামে। কোম্পানি থেকে ছুটি নিয়ে এসেছে, আর তাছাড়া ইন্টারের রেজাল্টের পর ভার্সিটিতে ভর্তির সময় একেবারেই চলে যাবে। এবার সিদ্ধান্ত নিয়েছে মা বাবা আর চামেলিকে নিয়ে শহরে চলে যাবে। ট্রেন এসে থামলো স্টেশনে। বিবর নেমে হাঁটা ধরছে। স্টেশনের পাশের বস্তিতে চোখ পড়তেই বিবর তাকিয়ে দেখে কয়েকটা মেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, আর ওদের সাথে গল্প মেতে উঠছে। বাচ্চাগুলো বস্তির, কিন্তু ওই মেয়েগুলো বস্তির মনে হচ্ছে না। ওদের দিকে তাকিয়ে তাকাতে ভালো লাগে কাজ করছে। কিন্তু হঠাৎ করেই ওরা একটা গাড়িতে উঠে চলে গেল। বিবরের কেন জানি খুব মন খারাপ হলো। একটা রিক্সা ডেকে বাড়ির দিকে রওনা দিল। ঘুম থেকে উঠেই সুলতানা বেগমের কাজের শেষ নেই। কি রান্না করবেন, কি খাওয়াবেন ছেলেকে বুঝে উঠতে পারছেন না। চামেলি আর ওর বাবা ও আছেন, পরিবারের যেন আনন্দের সীমা নেই। রিক্সা এসে ওদের বাড়িতে থামলো। সবাই ছুটে বাইরে আসে। বিবর আসতে কেন তোর কোনো কষ্ট হয়নি বাবা? না মা, ট্রেনে উঠলাম আর এসে গেলাম। কষ্ট হবে কেন? বাবা বলল তোর মা চিন্তায় শেষ। প্রতিবার আসার সময় তোর মা কত চিন্তা করে। বিবর মাকে গিয়ে জড়িয়ে ধরে। এখন বিবর সুলতানা বেগমকে জড়িয়ে ধরলে মা মা গন্ধ আসে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চুমু খেলেন। চামেলি বলল, সব আদর ভাইয়ার জন্য, আমি বুঝি কেউ না। এতদিন পর আমার ছেলে বাড়িতে এসেছে, কোনো হিংসা করবি না। আমার মা এতদিন ধরে তোকে একাই আদর করছেন। আমি এসে গেছি, এবার সব আদর আমার। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। বিবর হাত মুখ ধুয়ে খেতে বসে। এত খাবার রান্না করার কি দরকার ছিল মা? এতদিন বাইরে বাইরে থেকেছিস, কি না কি খেয়েছিস। এবার আমার সামনে বসে সব কিছু খেয়ে আমার মনটাকে শান্ত কর। বিবরের চোখে জল আসে। মায়ের ভালোবাসার অভাবে কুরে কুরে মরেছে, এতদিন পর সেই ভালোবাসা পেয়ে চোখে জল জমা হয়েছে। বিবর বাবা, কাঁদছিস কেন? আমায় ক্ষমা করে দিস, তোর মা হয়ে উঠতে পারিনি বলে। মা গো, এভাবে আমায় সারা জীবন তোমার আঁচলের ছায়ায় আগলে রেখো। বিভোর খাওয়া শেষ করে নিজের রুমে কিছুক্ষণ শুয়ে আবার উঠে আসে। মা, আমি একটু প্রভাতীদের বাড়ি থেকে ঘুরে আসি। আমি তোকে যাওয়ার কথা বলতাম। কায়সার সাহেব তোর খবর নিতে কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন। সময়ের অভাবে ওনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে বাবা, যা দেখা করে আয়। বিভোর হেঁটে হেঁটে বাজারে যায়। সেখান থেকে প্রভাতীর সব ফেভারিট চকলেট আইসক্রিম কিনে আনমনে ওদের বাড়ির দিকে হাঁটা ধরে। গেট খুলে ভিতরে প্রবেশ করতে চোখ যায় দোতলার বারান্দায়। ঝুলন্ত টবের মধ্যে নানা রকমের ফুল গাছ, ছোট্ট একটা টেবিল আর একটা চেয়ার দেখা যাচ্ছে। কার রুম এইটা? হয়তো সকাল ভাইয়ার রুম হবে। কলিং বেল বাজতে দিকটা এসে দরজা খুলে দেয়। বিবরকে দেখে মুহূর্তের মধ্যে চমকে ওঠেন। বিবর ওনার পায়ে হাত দিয়ে সালাম করে। আন্টি, আমি অত্যন্ত দুঃখিত এতদিন আপনাদের সাথে দেখা করতে পারিনি। আসলে ছুটি নিয়ে বাড়ি আসলে 1-2 দিনের বেশি থাকতে পারিনি। মা তখন আর বাড়ির বাইরে আসতে দিতেন না।
ঠিক আছে বাবা, এতদিন পর আমাদের মনে রেখেছো, এটাই অনেক। ভিতরে এসে বসো। বিবর ভিতরে এসে সোফার মধ্যে বসে, রিক্তা ওর পাশে বসেন। তা বাবা, লেখাপড়া কেমন চলছে? ইন্টার পরীক্ষা শেষ, তাই কয়েকদিন বাড়িতেই থাকবো। রেজাল্ট বের হবার পর ভার্সিটিতে অ্যাডমিশনের সময় শহরে চলে যাব। ভালো, তুমি বসো বাবা, আমি চা করে আনছি। আন্টি, প্রভাতী কোথায়? ওকে ডেকে দিবেন? আচ্ছা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। বিবর বসে আছে আর ভাবছে, এই পিসি মেয়েটা পুরো ঘর মাতিয়ে রাখতো, এখন মনে হয় বড় হয়ে গেছে। রিক্তা বলল, প্রভাতী যা গিয়ে দেখ কে এসেছে। কে এসেছে মা? তুই নিজে গিয়ে দেখ। নিশ্চয় ভাইয়া। হয়নি তাহলে কে? আমার ফ্রেন্ডস কেউ? তাও না, তোর জন্য খুবই স্পেশাল কেউ। উফ মা, জানো তো আমি কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারি না। তোর স্যার এসেছেন। কি? মিস্টার ম্যাঙ্গো? সত্যি বলেছো মা? হ্যাঁ রে, যা গিয়ে দেখা করে আয়। রিক্তা প্রভাতীকে কথাগুলো বলে রান্নাঘরে চলে গেল চা নাস্তার ব্যবস্থা করতে। এদিকে প্রভাতী বারবার নিজেকে আয়নায় দেখছে আর মুচকি হাসছে। 13 বছরের কিশোরী মেয়ে, নিজের মধ্যে থেকে বাচ্চামিগুলো চলে গেছে, মেয়ে মেয়ে ভাব এসেছে। এই বয়সের মেয়েরা সবার সামনে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে ভালোবাসে। সেটা হতে পারে নিতান্তই মনের ভালো লাগা, আবেগকে প্রশ্রয় দেওয়া, নিজেকে মুক্ত আকাশের পাখি ভাবাই হচ্ছে ওদের স্বভাব। এতদিন পর বিবরকে দেখবে, তাই তো সেই ভালো লাগা কাজ করছে প্রভাতীর মনে। আয়নার সামনে দাঁড়িয়ে লেয়ার কাট চুলগুলো খুলে দিল। ওড়নাটা বুকে জড়িয়ে হেঁটে যাচ্ছে ড্রয়িং রুমের দিকে। বুকের মধ্যে কে যেন ঢোল পিটাচ্ছে। বিবর মাথা নিচু করে ফোন টিপছে। বিবরের দিকে তাকিয়ে দুকদম পিছিয়ে আসলো প্রভাতী। বুকের ধপাস ধপাস শব্দ বেড়ে গেছে। বুকে হাত রেখে জোরে নিঃশ্বাস নিল। বিবর সামনে এসে দাঁড়িয়ে ওড়না নিয়ে খেলা করছে। একবার হাতের মধ্যে নিয়ে গিট্টু দিচ্ছে, আবার খুলছে। কথা বলতে পারছে না, কেঁপে কেঁপে বলল, আসসালামু আলাইকুম স্যার। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।